গোসল ঘাট, ছয় রমণী ধরেছে ঠাট, রূপ দেখিয়া যেও না ভুলিয়া। ও নায়া রে, রূপ দেখিয়া যেও না ভুলিয়া। রূপ দেখিয়া ভুইলা গেলে রে, রূপ দেখিয়া ভুইলা গেলে রে, মালামাল সব নেবে লুটিয়া, রঙ্গিলা দেশের নায়া, মায়া নদী কেমনে যাবি বায়া। মায়া নদী কেমনে যাবি বায়া, রঙ্গিলা দেশের নায়া, মায়া নদী কেমনে যাবি বায়া। ও নায়া রে, নায়া বাবু বলি, ও বাবু চললে কোথায়? এখন থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সে কৈফিয়ত কি তোমায় দিয়ে বাড়ি থেকে বেরোতে হবে? না 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 না, সে কথা নয়, সে কথা না। বলছিলাম যে ফেরার পথে আমার বউটাকে একটু দেখে এসো। তা অতই যদি পিরিত, তুমি নিজে যাচ্ছ না কেন? শ্বশুর বাড়িতে তো খালি বসে বসে গিলছো আর কেসে যাচ্ছ। হ্যাঁ, মরারও তো কোনো লক্ষণ দেখছি না। না না না, এবার আর তেমন কোনো লক্ষণ নেই। অন্যবারের তুলনায় এবার শরীরটা বেশ ভালোই যাচ্ছে। সে তো হবেই। শ্বশুর বাড়িতে বসে বসে ফোকটে দুধটা, ডিমটা, কলাটা, ছানাটা এইসব পেটে ঢোকালে শরীরটা খারাপ হবে কি করে? সে তুমি যা বলেছো। তোমার একটু লজ্জা করে না? শ্বশুর বাড়িতে বসে বসে গিলে যাচ্ছ। ঘাটের মোড়া কথাকার, বেরোনোর সময় যত ঝামেলা। ঘাটের মোড়া? এই ঘাটের মোড়া ছিল বলেই তো তোমার বাপের যাত্রায় যাত্রায় বেঁচে গেল। আর তোমার বোনটাও উদ্ধার হলো। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। হৃদয়ে কখন বাজে কনকে ফুলের মাঝে, জল কাটে জল নাচে ছই ছই, ঝুমুর ঝুমুর ঘুমুর বাজে গো, ফাগুনের আগুন ওড়ে তোমারে স্বপ্ন ঘরে, তুমি সেই মন জানালায় মনের খেলায় মন নেচে যায় গো। হৃদয়ে কখন বাজে কনকে ফুলের মাঝে, জল কাটে জল নাচে ছই ছই। মরার সহিত বিবাহ দিলে কি কেউ আর সধবা থাকে? অনুপমাও থাকিল না। এই কিছুদিন আগেও স্বপ্নে ভাসিয়া যাওয়া মেয়েটি আবার তাহার বাপের বাড়িতে আসিয়া উঠিল। বিবাহ রাত্রে তাহার জীবন বদলাইয়া গিয়াছে। স্বামীকে ভালোবাসিল না, জানিল না, বুঝিল না, তথাপি
অনুপমা কঠোর ব্রত আরম্ভ করিয়া দিল। কঠোরভাবে বৈধব্য মানিতে লাগিল। উপবাসে অনিয়মে অনুপমা আরও শুকাইয়া যাইতে লাগিল। এইসব দেখিয়া জগবন্ধু তার স্ত্রীকে কহিলেন, বুঝলে কিনে, আমি একটা কথা ভাবছি। এই কাজটা তেমন করে করলে কেমন হয়। কি ভাবছো গো? ভাবছি কিন্তু ভাবনাটা কেমন মাঝপথে থেমে যাচ্ছে। হ্যাঁ, দেখো, আমি অনুর বিয়ে রাখালবাবুর ছেলের সঙ্গে হলে পর ভালো হবে ভেবেছিলাম, কিন্তু সেটা তো ভালো হলো না। রামদুলাল মারা যাবে জেনেও তার সঙ্গে অনুর বিয়ে ঠিক করলাম। তারপর অনু বিধবা হলো, আর সেই অবস্থায় তাকে বাড়িতে ফিরিয়ে আনলাম। আবার এখনো যেটা ভাবছি, দেখো কিন্তু সেটা তো ওর ভালো হবে ভেবেই ভাবছি, কিন্তু আমার ভাবছি যে ও যদি এতে খারাপ হয়, ভালো না হয়। কি জানি মেয়েটা কি কপাল নিয়ে জন্মেছে। ওইটুকু কচি মেয়ে আমার সারাক্ষণ চোখের সামনে একটা সাদা ধান পরে ঘোরাফেরা করছে। মা হয়ে আমি কি করে সহ্য করি বলো তো? কেঁদো না, কেঁদো না গিন্নি। আমার কত স্বাদ ছিল যে মেয়ের ধুমধাম করে বিয়ে দেবো, পালা পার্বণে জামাই আসবে, নাতি নাতনি হাসবে। মানুষ ভাবে এক, হয় আরে। দেখো, সেই ছেলেটাকে অনু ভালোবাসলো, সে কিনে বিয়ের রাতে পালিয়ে গেল। অনুর মা, তবু তো তুমি কাঁদতে পারছ, আর আমি বুকটাকে কিভাবে শক্ত করে রেখেছি। যদি প্রাণ খুলে কাঁদতে পারতাম, হয়তো বাবার বুকটা হালকা হতো, কিন্তু পারি না অনুর মা। মাঝে মাঝে ভাবি যে মেয়েটাকে গিয়ে সান্ত্বনা দিই, ওর মাথায় হাত বুলিয়ে বলি, অনেক কিছু ভাবছি, কিন্তু কিভাবে সান্ত্বনা দেবো সেটাই তো বুঝে উঠতে পারি না। আবার বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে। অপূর্বা, আমি ভাবছি যে অনুর যদি আমরা আবার বিয়ে দিই। কি বললে তুমি? বলছি, অনুর যদি আবার আমরা বিয়ে দিই। অনুর বিয়ে? কেন খারাপ হবে? সত্যিকারের একটা মানুষের মতো মানুষ যদি ভালো হাতের পাত্রের হাতে আমরা তুলে দিতে পারি, তাহলে হয়তো অনুর মুখে একটু
হাসি দেখলেও দেখতে পারি। হ্যাঁ গা, তুমি সত্যি বলছো তো? সত্যি বলছি। তাই করো, হ্যাঁ গো, পারলে তুমি তাই করো। ওগো, মেয়েটার মুখে কতদিন হাসি দেখিনি, তাহলে তো আমাদের অনুর মুখে একটু হাসি ফুটবে। ওকে তো আমরা হাসতে দেব, ওকে তো আমরা এই শুনছো? কি হলো? ঘর সংসারের কোথায় কি হচ্ছে কিছু খবর রাখো? কি হয়েছে বলবে তো? কি আবার হবে? বাবা নাকি ঠাকুরজির আবার বিয়ে দিচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, তাহলে আর বলছি কি? খবরটা কোত্থেকে পেলে? না পেলে কি আমি শুধু শুধু বলবো বলো? খবরটা দিল কে? হীরার মা। বাবা যখন মাকে বলছিলেন তখন ওদিকে গেছিল হীরা কি একটা কাজের জন্য। ভীমরতি, ভীমরতি বুড়ো বয়সে বাবার একেবারে ভীমরতি হয়ে গেছে। কিন্তু জানো, আমার মনে হয় কি বাবার অন্য কোনো মতলব আছে। মানে? যাকে তুমি এই সমস্ত এখন কিছু বলতে যেও না। যতই হোক বাবা এখনো পর্যন্ত সমস্ত সম্পত্তির মালিক। শেষমেশ উনি যদি রেগে গিয়ে আমাদের যদি কিছু না দেন তখন কি হবে বলো তো? কিন্তু বিধবা মেয়েটার বিয়ে দেবে? আরে বাবা দেখোই না, শেষমেশ কি হয় একটু দেখো ধৈর্য ধরে। না না, ওসব দেখা দেখির কিচ্ছু নেই। বাবা যখন একবার ভেবেছেন যে বিয়ে দেবেন মেয়েটার, তখন তুমি দেখে নিও, এ বিয়ে হবেই। না। না? অনু, কি বলছো তুমি? তুমি বিয়ে করবে না? না। তোর এমন কি বয়স হয়েছে মা? আমি আর তোর মা দুজনে মিলেই মনস্থির করেছি তোর বিয়ে দেব বলে। তুই তুই আবার বিয়ে কর। না মা, তার হয় না। কেন হয় না অনু? তোর এমন কি বয়স হয়েছে? বয়স নয় বাবা, ধর্ম যাবে যে। দেখ অনু, আমি অনেক ভেবে দেখেছি যে দুবার বিয়ে করলে পর ধর্ম যায় না, বরং নিজের কন্যাকে ঘরের খাঁচার মধ্যে আটকে রেখে খুন করলে পরেই তার ধর্মহানির সম্ভাবনা থাকে। তাহলে তো আমার ইহকাল পরকাল দুই গেল। তা কেন হবে রে মা? যদি সত্যিকারের গুণবান স্বামী লাভ করা যায় তাহলে দুকালেরই কাজ হয় রে মা। থাক না বাবা, একা আমি বেশ আছি। কিন্তু তা হয় না রে মা। আর তাছাড়া বাঙালি মেয়েদের নানান রকমের সমস্যা আছে। দেখ, ধর্ম অধর্মের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু সামান্য কোনো কাজ করতে গেলে পরে স্বামীর সাহায্যের দরকার হয়। স্বামী ছাড়া আর কে তোকে সাহায্য করবে বলতো দেখি? তুই বিয়েতে রাজি হয়ে যা। দেখ রে মা, তোর এই শাস্তি আমরা চোখে দেখতে পাচ্ছি না। শাস্তি কেন বাবা? এ হয়তো আমার পূর্বজন্মের ফল। বেশ বেশ, কিন্তু তোর তো একজন অভিভাবক দরকার। আমাদের অবর্তমানে তোকে কে দেখবে? তেমন কোনো সমস্যা হলে পর তুই... দাদা আছেন, তিনিই দেখবেন। ঈশ্বর না করুন তো দাদা যদি তোকে না দেখে। দেখ অনুপ, তো দাদা তোর মায়ের পেটের ভাই নয়, আর আমি যতদূর জানি সে উদারও নয়, আর তার মনও ভালো নয় তেমন। তখন আর কি, বিষ খাবো। তুই বিয়েতে রাজি হয়ে যা। কি রে মা, আমরা তাহলে সেই মতো এগোই? কিন্তু বাবা, জাত যাবে যে। না রে মা, জাত যাবে না। আস্তে আস্তে আমার যত সময় এগিয়ে আসছে ততই আমার চোখ ফুটছে। তখন জাত গেল আর এখন যাবে না? তখন মান সম্মান যাওয়ার ভয়
জাত যাওয়ার ভয় আমায় বলিদান দিলে, তখন তো এই কথা ভাবলে না? না বাবা, এই আমি বেশ আছি। ঠিক আছে, আমরা তোর আর ইচ্ছের বিরুদ্ধে তোর বিয়ের ব্যবস্থা করব না। ভবিষ্যতে যাতে তোর খাওয়া দাওয়ার কোনো চিন্তা না থাকে, আমি সেই মতোই ব্যবস্থা করে যাবো রে মা। তারপর যাতে তুই সুখী হোস তাই করিস তুই। আমি এখন আসি বাবা। আয় রে মা। অসময় দিন গুয়ায়া রে মন সুসময়, রে মন সুসময় আইলাম নদীর পারে। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, ডাক দি মুখারে আমি, ডাক দি মুখারে। মন তরে কে বাপার করে, আমার মন তরে কে বাপার করে। সময় চলিয়া যায়, বসিয়া থাকে না। সে দ্রুতলয়ে নিজেকে ছুটাইয়া লইয়া চলে। ইতিমধ্যে 5 বৎসর অতিক্রান্ত হইয়াছে। ললিতমোহন খালাস পাইয়া ইতিউতি ভ্রমণ করিয়া বাড়িতে ফিরিয়া আসিয়াছে। অন্যদিকে গত হইয়াছেন জগবন্ধুবাবু ও তাঁর স্ত্রী। চন্দ্রবাবুই এখন বাড়ির সর্বময় কর্তা। একদিন একখানি কাগজ হাতে অনুপমা বিষাদ বদনে ধীর পায়ে দাদার সামনে আসিয়া দাঁড়াইল। হ্যাঁ, কি? এটা কি দাদা? কেন উইল বুঝতে পারছিস না? না সেটা ঠিক আছে, কিন্তু এতে তো আমার নামে মাত্র 500 টাকা রয়েছে। উইলটাও আমি করিনি, ওটা বাবা করে গিয়েছেন। কিছু জিজ্ঞাসা করা থাকলে তাকে স্বর্গ থেকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করো। আমার তো মনে হয় বাবা যা ভালো বুঝে গেছেন তাই করে গেছেন। দেখ দাদা, দেখ, দেখা দেখির কিচ্ছু নেই। এখন কাজের সময় বিরক্ত করিস না, যা। আর শোনো, এসব ব্যাপারে বেশি মাথা ঘামিও না। এ বাড়িতে চলতে গেলে আমার মতো করে চলতে হবে, বুঝেছো?